আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে, পাবলিক প্লেসে, সাইবার স্পেসে নানানভাবে শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন এবং যৌন হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে সামনের সারিতে থাকা নারীরাও এখন প্রতিবাদ করলে মবের মুখে পড়ছেন। গোষ্ঠীবদ্ধ হয়ে হয়রানি করা হচ্ছে নারীদের। এমন এক বাস্তবতার মাঝেই অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিবসেই চট্টগ্রাম, মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে ঘটেছে 3টি ধর্ষণের ঘটনা। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন মাগুরায় বোনের শ্বশুরের হাতে ধর্ষণের শিকার 8 বছরের শিশু আসিয়া। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেবে 2020 থেকে 2024 সাল পর্যন্ত গত 5 বছরে বাংলাদেশে কমপক্ষে 11,758 জন নারী ও মেয়ে শিশু নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে 6,305 জনকে ধর্ষণ করা হয়েছে। যাদের ধর্ষণ করা হয়েছে তাদের মধ্যে 3,471 জনের বয়স 18 বছরের নিচে, যা মোট ঘটনার 55% বেশি। এমন একটি চিত্রকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় ঝুঁকিতে নারীরা, দায় কার? আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সিরাজুল আলম খান ফাউন্ডেশনের সদস্য সচিব ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার ফারা খান। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনা বিষয় ঝুঁকিতে নারীরা, দায় কার? প্রথমেই আমি ডক্টর অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি তো জানি যে হঠাৎ করে নারীরা, অর্থাৎ এই গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আরও ভালনারেবল হয়ে উঠেছে। একটি ছোট্ট একটি পরিসংখ্যান আমি দিই, যেটি আজকে সকালে যে মহিলা পরিষদ করেছে এক সংবাদ সম্মেলনে, যে গত 6 মাসে বাংলাদেশের নারী ও শিশুকন্যা নির্যাতন ও ধর্ষণ হত্যার ঘটনার শিকার হয়েছে, যা গত 5 বছরের তুলনায় 4% বেশি। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার সহজ আলোচককে। দেখুন, আমি এই পরিসংখ্যানগত উপাত্তের থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই, নারীর প্রতি সহিংসতার প্রক্রিয়াটা কোনো রেজিমের সাথে সম্পর্কিত না। নারীর সাথে সহিংসতার প্রক্রিয়া বা ধারাটা কোনোভাবেই কোনো পার্টিকুলার সময় কেন্দ্রিক না। এটি ঐতিহাসিক এবং একটি ভীষণ রকমের রাজনৈতিক একটা প্রকল্পের অংশ। আপনি দেখবেন, যখনই ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়, যুদ্ধ বিগ্রহ, যখনই ত্রাসের সৃষ্টি করার চেষ্টা করা হয়, তখন টার্গেট গ্রুপ থাকে হচ্ছে নারী। সোসাইটিতে কোনো ত্রাস আপনি সৃষ্টি করতে যাবেন, তখন সেখানে অবভিয়াস টার্গেট গ্রুপে পরিণত হবে নারী। আপনি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির খুব আলটিমেট টার্গেট গ্রুপ হচ্ছে নারী। আপনার এই পুরো প্রক্রিয়াটা কোনো একক প্রক্রিয়া না, যেটা আমি আপনাকে বলেছি, এটা একটা ঐতিহাসিক প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশ থেকে শুরু করে আমার দেশ পর্যন্ত এই প্রক্রিয়া চলমান ছিল। দুঃখজনকভাবে 2025-এও এটি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে চলমান আছে। যেমন আমি আপনাকে বলি, এবং এর ক্ষেত্রে খুব সচারু রূপে আসে দুটো জিনিস। সেটি হচ্ছে, এক হচ্ছে প্যাট্রিয়ার্কি, যেটাকে আমরা বলি, হ্যাঁ, পুরুষতন্ত্রের কথা, এবং আরেকটা যেটা নর্মেটিভ, আমাদের যে সোশিও কালচারাল রিলিজিয়াসিটি আছে, সেটার একটা নর্মেটিভ প্র্যাকটিস। আপনি দেখবেন, ক্রিশ্চিয়ানিটি যখন বিকশিত হয়েছিল তখন 31,000 নারী, বিফোর দ্যাট পেগানিজম খুব গুরুত্বপূর্ণ ধর্ম ছিল, সেখানে 31,000 নারীকে উইচ বলে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়। আর সেই দিনটি ছিল 31 অক্টোবর, যেটিকে পাশ্চাত্যে পালন করা হয় হ্যাপি হ্যালোউইন। অর্থাৎ আপনি একটা নারীকে, 31,000 নারীকে আপনি জ্বলন্ত পুড়িয়ে হ্যাপি হ্যালোউইনের উৎসব করেছেন। আমি গল্পটা বলছি। হাইপেশিয়া, যিনি কিনা আজকের যে রিসার্চ একাডেমিয়া ডেভেলপ হতো না, হাইপেশিয়ার কারণে হয়েছে, তাকেও উইচ বলে গাছের সাথে বেঁধে স্টোনিং করে মারা হয়েছে। এই প্রক্রিয়া চলমান থাকতে থাকতে যে এখনো এসে আছে না, আজকে যখন বাংলাদেশে অ্যালার্মিং বিষয়বস্তু, এটা হাইপেশিয়া তো আরেকজন বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের শিক্ষক ছিলেন, বিজ্ঞানী, হাইপেশিয়া ওয়াজ देयर, এবং 225 খ্রিস্টাব্দে সম্ভবত। জি, এবং তাকে আপনি মেরেছেন। দুঃখজনক ব্যাপার কিন্তু এটা না, দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, এই সময়ে আপনার একজন অ্যাবিউজার,
আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, ভার্বাল অ্যাবিউজার, হ্যারাসারকে আপনি সম্মানিত করেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি ঘটেছে তাকে বাঁচানোর জন্য আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত ভালনারেবলের জায়গাটি হচ্ছে এখানে যে আমি মামলাকারী, এখানে একজন ব্যারিস্টার আছে, সম্মানিত সিনিয়র সাংবাদিক আছেন, আপনি বলেন এগুলো কিন্তু ব্যক্তির প্রাইভেট তথ্য, মেডিকেল পেশেন্টের যেমন এটি ব্যক্তি প্রাইভেট তথ্য, আইনে এটি একটি ব্যক্তি প্রাইভেট তথ্য। যিনি মামলা করবেন তাকে যখন থানা থেকে মিডিয়ার সামনে তার ফোন নাম্বার সকল কিছু আপনি তুলে দেন, ওইটা হচ্ছে আপনার রাষ্ট্রের কাঠামোগত হ্যারাসকে প্রমোশনের প্রথম স্টেপ। এবং তাকে যখন আপনার হুমকি দেওয়া হলো যে আপনাকে রেপ করা হবে, সেই মেয়েটিকে বাধ্য করা হলো মামলাটি তুলে নেওয়া, এবং সেই হ্যারাসারকে ভেরি আনফর্চুনেট আপনি তাকে সম্মানিত করেছেন, ফুলের মালা দিয়েছেন, পাগড়ি পরিয়েছেন, আরও যা কিছু যখন করেছেন তখন আপনি কি করেছেন জানেন? আপনি এই সোসাইটিতে নারীর প্রতি অ্যাবিউজ হওয়া, রেপ হওয়া এবং ধর্ষণ হওয়া, তাকে ইফটিজ করাকে প্রমোশন দিয়েছেন। স্টেট নর্মালাইজ করেছে। মিডিয়া আনফর্চুনেটলি, মিডিয়ায় বসেই আমি কথাটা বলছি, মিডিয়া যখন সেটিকে কভার করেছে তখন আরও 10 জন মনে করেছে ওকে আই ক্যান বি রিওয়ার্ডেড, যেটা কিনা আপনার ভৎসনা করার কথা ছিল সেখানে আপনি রিওয়ার্ডেড হয়েছেন। এই প্রক্রিয়া এফেক্ট করে সামাজিক মনস্তত্ত্বে। আমি বলি না, এই যে গ্রামে গঞ্জে আসিয়া 8 বছরের শিশুটি মৃত্যু আর জীবনের মাঝামাঝি সাথে আছে, কিভাবে হয়েছে? একজন নৃবিজ্ঞান হিসেবে, সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে আমি আপনাকে বলতে চাই, ওই যে মন, ওই মনটা গড়ে উঠেছে কোথায় জানেন? যখন আপনি এই ওয়াজের নামে বারংবার, ওয়াজ কোনো খারাপ কিছু বলছি না, ধর্ম দিনী চর্চা করবেন, কিন্তু অপব্যাখ্যা করে এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিনের পর দিন গত 15 বছর ধরে যখন আপনি দিয়ে যাচ্ছেন, আর এখন তো আপনি রীতিমতো বলতে গেলে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আপনি সেলিব্রেট করছেন। তাহলে এই সহিংসতার প্রক্রিয়াটা রাষ্ট্রীয়, কাঠামোগত এবং রাজনৈতিক। কাজে আলাপটা হতে হবে ওই জায়গায়। আপনি যদি রাজনৈতিক পরিস্থিতি আলাপে করতে চান, আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আলাপ করতে চান, আপনি যদি এক্ষেত্রে স্ট্রিক্ট না হন, আপনি যদি এক্ষেত্রে অত্যন্ত শক্ত না হন, তাহলে তো আসলে আপনি উস্কিয়ে দিচ্ছেন। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এ পর্যায়ে যাচ্ছি আনিস আলমগীর, আপনি কিভাবে দেখছেন? আপনি একজন সাংবাদিক এবং গবেষক, আমরা জানি। বিশেষ করে আমি 2020 থেকে 24 সাল পর্যন্ত পরিসংখ্যান দিয়েছি এবং তারপরে পরিসংখ্যান আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে গত 6 মাসে যে পরিসংখ্যানটা দেওয়া হয়েছে সেটি যে 2030 জন নারী কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছিল। এই যে বাড়ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা উনি যেমন বললেন, এটা মানে বেঁধে হচ্ছে না, কোন আমল বেঁধে হচ্ছে না, এটা বাড়ছে। তো বাড়াটা তো ওই এর আগের আমলও যেভাবে ছিল এখনও একইভাবে যাচ্ছে। তার মানে কি, এখানে রাষ্ট্রের যে একটা বড় ধরনের অভ্যুত্থান হলো, পরিবর্তন হলো, এর কোনো ছোঁয়া আসেনি, বরং উল্টোটা হয়েছে। এই ডক্টর ইউনূসের প্রশাসন এবং সরকারের যে বাংলাদেশের যে পরিবর্তন, এটা তো মনে হচ্ছে শেখ হাসিনার স্বৈর শাসনকে হটিয়ে একটা ইসলামিস্টদের একটা জায়গা করে দিচ্ছে, যে যারা যা ইচ্ছা তা করতে পারে। আপনি যদি খেয়াল করে দেখেন, সমস্ত ঘটনাগুলোতে তৌহিদি জনমত নাম দিয়ে তারা নেমে যাচ্ছে এবং রাষ্ট্র কর্তৃক তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, রাষ্ট্র তাদেরকে বরং উস্কিয়ে দিচ্ছে। প্রথম একটা ঘটনা আপনি যদি ধরেন, ধানমন্ডিতে যেটা হলো, যে লালমাটিয়ায় 2টা মেয়ে সিগারেট খাচ্ছে রোজার আগে, তাদেরকে ধরলো, অত্যাচার করলো এবং একটা মব, রীতিমতো 2টা বাচ্চা মেয়েকে একেবারে মব জাস্টিস যে বললো না, একবার লিঞ্চিংই হইল। এবং এই মেয়েগুলোর পক্ষ নিল না রাষ্ট্র। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে প্রকাশ্যে সিগারেট খাওয়া মানে আইনের বরখেলাপ, এবং লোকজনও এখন বিষয়টা সিগারেটের মধ্যে চলে গেল। এই বিষয়টা যে আপনি একজনের ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করলেন সেটা বিষয় না, সিগারেট খাওয়া না খাওয়া বিষয় নিয়ে চলে আসছে। বিষয়টা তো সিগারেটের না, বিষয়টা হচ্ছে আমি কি পরবো, আমি কি খাবো, আমার ব্যক্তি অধিকার। আমাকে আপনি এখানে আসা বলার কে? ছোট্ট প্রশ্ন করি, আপনি বললেন যে 2 জন নারী ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে, কিন্তু এর অব্যবহিত কয়েকদিন আগে কিন্তু, এবং যেটি কোট আনকোট তৌহিদি নারীরা কিন্তু এদের বিপক্ষে কিন্তু আমি সেই জায়গায় আসতেছি আপনাকে, আমি সেই জায়গায় আসতেছি। দেখেন, এটা এদের বিরুদ্ধে এটা রাষ্ট্র
তাদের পক্ষ নিল না, তাদের উল্টা ইয়ে করলো। আর তৌহিদি জনতা, তৌহিদি নারীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ওয়েলকাম করে ইয়ে করছে, মিছিল করছে। এবং আপনি দেখেন ওই ঘটনাতে ওই নারীরা বাধ্য হয়েছে যে এটা মিটমাট করে ফেলতে, ওই ঘটনা এখানে শেষ। এবং তৌহিদি জনতা ওইখানে মিছিল, তাদের ওই রিঙ্কু নামে ওই লোক যে তাদেরকে আজে বাজে ভাষায় গালাগালি করছে তার পক্ষ নিয়ে ইয়ে করছে। একই ঘটনা উনি যে রেফারেন্স দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরির বাইন্ডার যে লোক, সেই মেয়েটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাইন্ডার একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কিভাবে ওড়না পড়বে সেটা শেখাচ্ছে। আর তার নিজের ব্যক্তিগত জীবন কত নোংরা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ইভেন আমি কালকে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য, যে যাকে এরা সব গুরু মারে, সেই গুরুও এদের বিরুদ্ধে ইয়ে দিচ্ছে যে তোমরা যেটা করছো সেটা ভালো না। কেন ভালো না? কারণ বাংলাদেশকে একটা সারা ওয়ার্ল্ডে এক ধরনের নেগেটিভ প্রচারের মধ্যে যাচ্ছে যে এটা বোধহয় একটা মৌলবাদী রাষ্ট্র পরিণত হয়েছে। এবং শেখ হাসিনার তরফ থেকে বা ভারত মোদির তরফ থেকে এটাকে আরও বেশি প্রচার দেওয়া হচ্ছে। তার মানে এরা এগুলো করা মানে হচ্ছে যে ওকে এন্ডোর্স করছে এরা। এবং উনি যেটা বললেন, এই যে তারা আদালত ইয়েতে গেল, থানা ঘেরাও করলো 8 ঘন্টা ধরে, থানা থেকে ওই মেয়ের বিরুদ্ধে যা তা করে বক্তৃতা দিচ্ছে, আর থানা থেকে এটা লাইভ করছে। থানাতে বন্দি অবস্থায় একটা লোকে লাইভ করছে। তাহলে রাষ্ট্র কতটা মানে বেপরোয়া হয়ে গেছে এবং কতটা এদের উপর আপনার মানে বলবো যে নির্ভর হয়ে গেছে যে তৌহিদি জনতাদের উপরে। এবং এরপরে দেখেন একটা রাজনৈতিক দলের নেতা, আমি দেখলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই, তার পক্ষ নিয়ে কথা বলছে। এদিকে আরেকজন এই যে আলেম আসকারি না কি জানি ওনার নাম, যে আব্বাসী হুজুর, তাকে ফুলের মালাওয়ালা তার সাথে ইয়ে দিচ্ছে, অ্যান্ড্রোস করছে, আর তাকে ফুলের মালা দিয়ে লোকজন বের করে আনতেছে। এইখানেও দুইটা ঘটনা আপনি খেয়াল করেন, দুইটা ঘটনাতে কিন্তু এই দুইজন ব্যক্তি, এই মেয়েটাও হ্যারাসমেন্টের শিকার যে মেয়েটি, সে মামলা প্রত্যাহার করতে হচ্ছে তাকে। মোহাম্মদপুরে যে ঘটনা, সেখানেও কিন্তু আপোষনামা করতে হচ্ছে। তার মানে রাষ্ট্র যে নির্যাতিত তার পক্ষে দাঁড়াচ্ছে না। এবং সে এত ভীত অবস্থায় এই পরিবেশ এখন বিরাজ করছে যে অপরাধ করছে সে হচ্ছে হিরো, তাকে ফুলের মালা দিচ্ছে, আর যারা ভিকটিম তাদেরকে নিন্দা করছে, তাদের পক্ষে মিছিল বের হচ্ছে, তাদের পক্ষে থানা ঘেরাও করছে। সো এইগুলোর জন্য অবশ্যই আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন, পরিসংখ্যানগতভাবে যদি দেখা হয়, তাহলে ডক্টর ইউনূসের সরকার একটা স্বৈরতান্ত্রিক সরকারকে হটিয়ে যেটা করার কথা তার থেকে উল্টো করেছে, উল্টো এই সমস্ত ইসলামের নাম দিয়ে এবং ধর্মের নাম দিয়ে নারী নির্যাতনের মধ্যে চলে গেছে। তারা নারী নির্যাতনকে তাদের অধিকার হিসাবে ধরে নিচ্ছে। তারা ইসলাম এবং নারীকে সাংঘর্ষিক একটা তৈরি করছে। ইসলাম যেখানে শান্তির ধর্ম, ইসলাম যেখানে নারীকে মর্যাদা দিয়েছে, সেখানে নারীকে কতভাবে অপমান করা যায় নারীকে নিয়ে ওরা লেগে গেছে। এবং নারীর ইজ্জত কিভাবে রক্ষা হবে সেটা করতে গিয়ে তারা বরং নারীর বিরুদ্ধে এমনভাবে পুরো একটা প্রচারণা চালাচ্ছে, তাতে করে নারীরা ইসলাম বিদ্বেষী হয়ে যেতে পারে দেন এভাবে যদি করা হয়। তো এই পুরো প্রক্রিয়াটা আমি মনে করি যে রাষ্ট্রের এত হালকাভাবে নেওয়া উচিত নয়। এবং যারা বাংলাদেশে ইসলামী রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই ধরনের অ্যানার্কিগুলোকে দেবেন না, আপনারা এগুলোকে আশকারা দেবেন না। এগুলা আমাদের সোসাইটির জন্য ক্ষতি হচ্ছে। কে কি পড়বে না পড়বে, নারীদের শালীনতা অবশ্যই বজায় রাখতে হবে। শালীনতাটা তো আপনার দৃষ্টিতে কি আমার দৃষ্টিতে কি সেটাও একটা বিষয়। আমি তো একটা এই ভদ্রমহিলা দুইজন শাড়ি পরে এসছেন, অন্য জামা পরে এসছেন, তাদেরকে তো আপনি অশালীন বলতেছেন না, সারা জাতি দেখতেছে। কিন্তু আপনার দৃষ্টিতে শালীনতা হচ্ছে যে বোরকা পরে থাকা। হ্যাঁ, আপনি বোরকা পরেন, সেটাতে তো আপনাকে কেউ না করছে না, সেটা আপনার অধিকার। আপনি কি পড়বেন সেটা আপনার অধিকার। অধিকারের উপরে আঘাত করা হচ্ছে, এটা অধিকারের উপর। আমি আসবো আনিসাঙ্গি আপনার কাছে, ইন্টারেস্টিং আপনি আছেন। এই পর্যায়ে যাচ্ছে ব্যারিস্টার ফারাহ খান। আপনি বলেন যে এই বেশ কয়েকটি ঘটনা আপনি শুনলেন, এবং আরেকটি ঘটনা উদাহরণ আমি দিচ্ছি যে 2016 সালে দিনাজপুরে একটি ধর্ষণের ঘটনা, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। 13 বছরের একটি শিশুকে নির্যাতন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। অর্থাৎ যাবজ্জীবন
প্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হয়েছে এবং 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 সেখানে বলা হয়েছে যে আসামি দীর্ঘদিন ধরে হাজতবাস করেছে, এই যেহেতু তাকে দেওয়া হয়েছে একটি দিক। অন্য একটি দিক হচ্ছে যে এতটি গণঅভ্যুত্থান হলো, যেখানে নারীরা প্রথম কাতারে ছিল গণঅভ্যুত্থানের, সেই পরিবর্তনের পরে এই ঘটনাগুলো ঘটছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আরটিভিকেও ধন্যবাদ আমাকে আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য, সাথে সাথে আমার সহ আলোচকবৃন্দকে ধন্যবাদ। আপনি যে কথাটি বলেছেন, আজকে আসলে নারী দিবস, নারী দিবসে আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বলার কথা ছিল, অনেক ভালো ভালো দিকগুলো, উদাহরণগুলো আমাদের নিয়ে আসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা বর্তমানে এমন একটি জায়গায় আছি বা বেশ কিছু ঘটনার কারণে আমরা কোনো সুন্দর কোনো আলাপ আলোচনা আজকে করতে পারিনি, সারাদিনই করতে পারিনি। আমাদেরকে এই ধর্ষণ, এই মামলার এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আপনি যে কথাটি বলেছেন এটি উইচ ইজ ভেরি কারেক্ট, যে একটি মেয়েকে, একটি কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষকের 30 মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। 8 বছরের মাথায় উনি বেরিয়ে এসছে। এবং আরও যেটা আমি আপনার মাধ্যমেই বলছি, যে আরও যে জিনিসটা অ্যালার্মিং, সেই বাচ্চাটি এবং এই ধর্ষকের বাড়ি কিন্তু একদম পাশাপাশি। এবং আমি যেটা নিউজে দেখলাম যে সেই কিশোরী যাকে ধর্ষণ করা হয়েছিল, এই ধর্ষকটা এখন তার বাড়িতে ফেরত গেছে। সো এখন সেই কিশোরী, তারা নাকি ঘর বন্দি হয়ে আছে, তার বাবা মা, এই মেয়েটি, তারা রীতিমতো তারা একদম মানে ক্লোজ ডোরের মধ্যে আছে, বিকজ এই লোকটা সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, সিগারেট খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে এবং ইচ্ছা করে মানে তাদেরকে ট্রাবল করার জন্য যা করা দরকার সেই সকল কাজগুলোই করছে। সো এইটাও কিন্তু এই যে আমাদের এখানে যে আপা যেটা বললেন, রেজওয়ান আপা, যে এই যে রিওয়ার্ড, এটাও কিন্তু এক রকমের রিওয়ার্ড, আপনি তাকে রিওয়ার্ড করেছেন। কারণ ধর্ষণের আসলে ধর্ষণের শাস্তিটা মনে হয় আমার যাবজ্জীবন, বা এটা এক ধরনের ইম্পিউনিটি কি বলা যায় এক ধরনের। অবশ্যই এটা তো তাই হচ্ছে, তাই না? এই জিনিসটা তো এটা তো আসলে এটা হি শুড হ্যাভ বিন দেয়ার, বিকজ তার যেটা শাস্তি হয়েছিল তাকে সেই জায়গাটাতে সেভাবে থাকা উচিত ছিল। এবং এই যে সব কিছুর মধ্যে ভাই বলেছে, আনিস ভাই বলেছে, সিগারেটের কথা যে কটি উঠেছে, আমি এখানে একটি জিনিস, আমি সিগারেট তো মানুষ আজকে খাচ্ছে না, সিগারেট তো আমাদের দেশে তো ছেলেরা তো খাচ্ছি, তাই না? ছেলেরা খাচ্ছে। আপনি যদি বড় বড় দোকানগুলোতে যদি আপনি যান, আপনি যদি খুব বড় দোকানে যেতে হবে না, যেখানে মিডল ক্লাস যেতে পারে সেই সব দোকান, আপনি যেই কফি শপগুলো আছে বা আপনি যেসব ছোটোখাটো এই জায়গাগুলো যদি আপনি যান, আপনি দেখবেন পাশে একটি রুম করা আছে যেটা কিনা সিগারেট জোন, স্মোকিং জোন। সেখানে কিন্তু নারী পুরুষ খাচ্ছে, সেখানে কিন্তু তারা হয়তো তারা সিগারেটটা কিন্তু সেখানে তারা সেবন করছে। তো এই সিগারেট, আমি যেটা বলতে যাচ্ছি, সিগারেট তো এটা তো একটা পুরুষের জন্য হার্মফুল, একটা মহিলার জন্য হার্মফুল, কিন্তু আজ পর্যন্ত কি আমরা কখনো দেখেছি কোনো পুরুষকে রাস্তায় সিগারেট খাওয়ার জন্য তাকে হ্যারাস হতে হয়েছে? আমরা কিন্তু এটা কখনো দেখিনি, কিন্তু আমরা দুটো মেয়েকে কিন্তু এটা দেখেছি। সো এইটা আমি এটা জাস্টিফাই করছি না, বিকজ আমি আসলে সবসময় আমি সিগারেটেরই বিরুদ্ধে, কারণ এটা যেটা আপনার শরীরকে ভালো রাখে না, যেটা আপনার স্বাস্থ্যকে ভালো রাখে না, সেটা নারীর জন্যও ক্ষতিকর, সেটা পুরুষের জন্যও ক্ষতিকর। আর শুধু তাই না, সবার ঘরে বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে, অ্যাক্টিভ খালি যে আপনাকে সিগারেট খেতে হবে তাও না, প্যাসিভভাবেও কিন্তু মানুষ অনেকটা এফেক্টেড হয়। সো আমি সবসময় আমি হচ্ছে গিয়ে এগেইনস্ট স্মোকিং, ড্রিঙ্কিং অ্যান্ড এভরিথিং। আরেকটা জিনিস আমার মনে হয় আমি এখানে একটু বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে এই যে নারীদের বিষয়ে যে জিনিসগুলো যে হচ্ছে, এটি আমার কাছে কিন্তু মনে হয়, আমি একটু অন্য লাইনে কথাটা বলবো, আমার কাছে কেন জানি মনে হয় এগুলোর মধ্যে একটা কানেকশন আছে। আই ক্যান ফিল ইট, আমার মনে হয় যে একটা কানেকশন আছে। বিকজ আপনি যদি দেখেন জুলাই আগস্টে এই যে ছাত্র জনতার যে আন্দোলনটা হয়েছে, যে বিজয়টা এসছে, বিজয়ের কারণেই তো এই ফ্যাসিস্ট সরকার 15 বছরের শেখ হাসিনাকে পালাতে হয়েছে এই দেশ থেকে। কিন্তু উনি যে এই যে 15 বছরে যে ক্ষমতায় যে ছিলেন, যেভাবেই ছিলেন, উনি কিন্তু একটি ন্যারেটিভ সবসময় দেওয়ার চেষ্টা করেছে। সেই ন্যারেটিভটা কি, যে উনি ভোট কিভাবে করছে সেটাকে না বুঝিয়ে বরঞ্চ উনি সবসময় বুঝাতে চেয়েছে, আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রতে পরিণত হবে। এবং আপনি যদি এখনকার কায়দাগুলো যদি দেখেন, এখনকার জিনিসগুলো যদি আপনি দেখেন, আমরা দেখেছি বই মেলায় একটি স্টল ভাঙচুর করা হয়েছে তসলিমা নাসরিনের বই রাখার জন্য। আমরা এরকম তো তারপরে লালনের ওখানে আকড়ায় লালন সঙ্গীত করতে দেওয়া হয়নি, সেটা আটকানো হয়েছে। তারপর আমরা দেখেছি একজন নায়িকাকে দেখলাম মনে হয় কোন একটা রেস্টুরেন্ট ওপেন করতে গেছে, সেটা করতে দেওয়া হয়নি। তো আপনি যদি দেখেন এই জিনিসগুলো না একটার সাথে একটা কেমন জানি মনে হয় একটা ক্রোনোলজি আছে। এবং শুধু তাই না, আপনি যদি দেখেন যে 32 নম্বর যেদিন ভাঙা হয়েছে, অথবা এই যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েটাকে যে হ্যারাস করা হলো, তারপরে যারা কিনা আপনার পুলিশ স্টেশনে গেছে, তারা কিন্তু একটি গ্রুপ রিপ্রেজেন্ট করে খালি মনে হয়।
সেখানে কিন্তু আনিস ভাইয়ের মতন বা আপনার মতন এরকম নর্মাল শার্ট প্যান্ট পরা কিন্তু আমরা কোনো মানুষ দেখিনি। সেখানে কিন্তু সবাই একটি লেবাসে আছে, একটি পার্টিকুলার লেবাসে আছে, এবং তাদেরকে দিয়ে এই রিপ্রেজেন্টেশনটা করানো হচ্ছে। বলতে চাইছেন তৌহিদি জনতা? তৌহিদি জনতা বলে, কিন্তু তৌহিদি জনতা আপনি যেটা, এটার কিন্তু আসলে একটা ডিপার এবং একটা খুব একটা বিলিফ আছে, কিন্তু এখন এটাকে অনেকটা সার্কাস্টিক্যালি মনে হচ্ছে আমার কাছে ইউজ করা হচ্ছে। দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আরেকটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এখানে এই মানুষগুলোকে ধর্মভিত্তিক একটি মানুষের লেবাস এদেরকে দেখানো হচ্ছে, এবং তাই হচ্ছে। এখানে আপনি যে দেখেন সবাই পাঞ্জাবি পায়জামা পরে যাচ্ছে, সবাই মাথায় টুপি আছে, এই যে তার মানে যেটা কিনা বোঝানো, যেটা কিনা শেখ হাসিনা গভর্নমেন্ট এতদিন বলতে চেয়েছে যে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে একটি চরমপন্থী দেশে পরিণত হবে, এখানে মানে ইসলামিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে। এই জিনিসটা কিন্তু আপনি যদি ইন্ডিয়ান মিডিয়ার দিকে তাকিয়ে দেখেন, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু তাদের কাছে দে হ্যাভ গট নাও এনাফ এভিডেন্স। এই জিনিসগুলোই কিন্তু তারা বলতে চাচ্ছিল, এই জিনিসগুলো কিন্তু তাদের কাছে এনাফ এভিডেন্স তারা কিন্তু পেয়ে গেছে। বিকজ যে ঘটনাগুলো নয়তো খালি নারীর উপরে কেন হবে বলেন, অন্য আরো অনেক কিছুর উপরে তো হতে পারতো, অনেক কারণ তো হতে পারতো। ওয়াই অনলি ওমেন, ওয়াই অনলি চিলড্রেন? এখানে তো দেয়ার ইজ আ রিজন। এবং আমি মনে করি, আই এম সরি টু সে দিস, বাট আমি আমাদের ইউনূস সরকারের উপর আমি আমার পূর্ণ সমর্থন রাখতে চাই এই কারণে, কারণ ওনারা একটি বিশেষ সময় এসছে। ছাত্র জনতা, আমি নিজে 5 তারিখে মাঠে ছিলাম, আমি দীর্ঘদিন ধরে এই সব পুরোটা আপা জানে যে জুলাই অগাস্টে আমরা কিন্তু অনেকগুলো টক শো করেছি একসাথে তখন। সো এই সময়গুলো কিন্তু আমি মাঠে ছিলাম। কিন্তু এই যে দেখেন এই ছাত্ররা বা এরা যে ইউনূস সরকারকে যে এনেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এটার পিছনে যে কারণটা ছিল সেটা কিন্তু ওনারা সফলভাবে ওনারা আসলে পালন করতে পারছেন না। এই কারণে আমি বলবো, কারণ গত 15 বছরে বিগত সরকার এমনভাবে রাষ্ট্রের প্রতিটা জায়গায় ওনাদের লোক বসিয়ে গেছে, এই কারণে আমার মনে হচ্ছে এই সরকার ওনাদের চাওয়া সত্ত্বে, ইচ্ছে থাকা সত্ত্বেও ওনারা হয়তো সব জায়গা সফল হতে পারছে না। নতুবা একটি থানায় তো পুলিশের এখন তো অনেক জায়গায় রদবদল হয়েছে আমরা জানি, এই থানার থেকে এই সকল কিছু কিভাবে এই জিনিসগুলো যেই মেয়েটা ভিকটিম, এই মেয়েটা সকল কিছু কিভাবে বের হলো। আর শুধু তাই না, আপনি ধরেন এই পুলিশ, আমাদের তো একটা ল অ্যান্ড অর্ডার বলে তো একটা জিনিস আছে নাকি? এই থানায় কোনো ধর্ষকে বা যাকে অ্যারেস্ট করা হয়েছে, হোয়াট এভার দি রিজন ইজ, তাকে যে অ্যারেস্ট করা হয়েছে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে দেওয়া হবে। কোর্ট উইল ডিসাইড whether he will get the bail or not। থানা থেকেই তাকে মুক্ত করা হয়েছে ফুলের মালা দিয়ে। ধন্যবাদ। আবারও আসবো ব্যারিস্টার ফারাহ খান, আপনার কাছে আমি আসবো। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনি বলুন যে বিষয়টি যেটি ব্যারিস্টার ফারাহ খান বললেন, যে এই যে ব্র্যান্ডিং হচ্ছে সারা বিশ্বে গণমাধ্যমে, যে বাংলাদেশের এই যে একটি গণঅভ্যুত্থানের পরে যে একটি লক্ষ্য ছিল তার থেকে বিচ্যুত হয়ে যে ব্র্যান্ডিংটা হচ্ছে, এতে করে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বাংলাদেশের মানুষের উপরে? ব্র্যান্ডিং এর তো আপনার অনেক ধরনের প্রতিক্রিয়া, অফকোর্স, মানে এটা কিন্তু এখনকার ইজ নাথিং অনলি অ্যাবাউট রেপ অ্যান্ড ভায়োলেন্স। আপনার যখন আপনি ক্রনোলজিক্যালি দেখেন, পাহাড়ে আদিবাসীদের সাথে যে যা কিছু হয়েছে, অ্যান্ড দেন আপনি দেখবেন যে আপনার 2 দিন পর পর আপনার একটা ওই যে মাইনরিটি পিপুলের উপর আক্রমণ, সেটা নিয়ে হয়েছে। তো ওটা একটা গ্লোবাল পলিটিক্সের অংশ, এবং আরও বেশি স্পেসিফিক্যালি আমাদের নাইবার্স পলিটিক্যাল পার্টিদের, মানে যে কান্ট্রিগুলো আছে তাদেরও ইন্টারেস্ট থাকতে পারে। এটা হতে পারে, এটা একটা গল্প। কিন্তু আমি একটু সচেতন হতে চাই। আপনি দেখবেন যে যখন আওয়ামী লীগ সরকার ছিল, সেও যখন দেশে কোনো সহিংসতা হতো, সে তখন এই পুরো দায়টাকে দিয়ে দিত কি এটা ওই অমুক পলিটিক্যাল পার্টির দায়িত্ব, অমুক পলিটিক্যাল পার্টির দায়িত্ব। আমি জানতে চাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান কি? আপনার বাসায় এখানে যারা আছে এই স্টুডিওতে, আমাদের মা বোন, আমাদের বাচ্চা, তাদের নিরাপত্তাকে আমরা চাই না? আমি জানতে চাই কি কারণ এখন পর্যন্ত জামাত ইসলামের মতো একটি দল যে কিনা এত কিছু করবে, সে কেপ্ট সাইলেন্ট হয়ে বসে আছে? ধর্ষকের ব্যাপারে তার অবস্থান কি? নারীর নিরাপত্তার ব্যাপারে তার অবস্থান কি? আমি স্পষ্টত জানতে চাই যে এই যে যত আপনার ইসলামী সংগঠন আছে তারা প্রকাশ করুক নারীর নিরাপত্তা প্রসঙ্গে তাদের অবস্থান। না, ইসলামী দলগুলো তো বলে যে আরো পর্দা ভিতরে থাকতে হবে। এখানে খুব বড় একটা গরমিল হয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা এই কাজ করত, বাইনারি তৈরি করা, শাপলা ভার্সাস শাহবাগ। এই এখন আবারও আপনি যদি আমাকে ওই জায়গায় নিয়ে যান, পর্দা বানাম বেপর্দা, আমি এই বিতর্ককে ডিজোন করি। আলোচনার বিষয়ে ঝুঁকিতে নারীরা দায় কার, এ পর্যায়ে যাচ্ছে। আনিস আলমগীর, আপনি বলুন যে বিষয়গুলো আসছে, এবং অনেকেই বলবার চেষ্টা করেছে আজকে নারী দিবস, এই কারণ সম্পর্কে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে ক্রমবর্ধমান সহিংসতার অন্যতম কারণ হচ্ছে যে
পুরুষতান্ত্রিক সমাজ, অন্যটি হচ্ছে ধর্মের অপব্যাখ্যা যেটি আর কি, এবং কুসংস্কার, এই যেগুলো ঘটছে ব্যাপক হারে, এই জন্য এই ঘটনাগুলো ঘটছে। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? না, এগুলো যুগ যুগ ধরে চলে এসছে। এটা আশকারা কতটুকু রাষ্ট্র থেকে পাচ্ছে সেটা হচ্ছে বিষয়। শেখ হাসিনা আমলে এরা আশকারা পায় নাই, এই আমলে এরা আশকারা পাচ্ছে। এরা মনে করছে যে এই ছাত্র জনতা কিভাবে রাষ্ট্রে আশকারা পাচ্ছে। রাষ্ট্র তো আজকেও তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এগুলো বক্তৃতা, এগুলো বক্তৃতা। উনি পরিসংখ্যান দেখছেন না। উনি নারী দিবসে এটা বক্তৃতা দিতে হয় তাই দিয়েছেন, কিন্তু একবার উল্লেখ করে নাই যে তোমরা যে সমাজে এগুলো করছো, এই যে ছোট বাচ্চাকে ধর্ষণ করছো, তোমরা যে একটা নারীকে ইফটিজারকে তোমরা থানা থেকে ছিনিয়ে আনতে যাচ্ছ, তোমরা যে এদের বিরুদ্ধে মিছিল করছো, এগুলো নিয়ে কোনো কথা বলছেন না। উনি যেটা বলছেন এগুলো গদ বক্তৃতা। আমাদের আসলে আরেকটা জিনিস, এই যে শিশুটা যে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে, আমি থ্যাঙ্কস দিচ্ছি যে আমাদের একজন উপদেষ্টা যে শারমিন আপা, ওকে ইয়েতে নিচ্ছে, ওই যে সিএমএস চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন আমাদের দেখতে হবে যে এই যে ধর্ষণের ঘটনাগুলো যে বাড়ছে, আমাদের এত বড় একটা আইন করে গেছে। এই খালেদা জিয়া একটা আইন করলেন যাবজ্জীবন সাজা, যে নারীকে ধর্ষণ করার এবং শিশুদেরকে নির্যাতনের প্রশ্নে। শেখ হাসিনা এসে তারা আরও এক ডিগ্রি করলেন, যে একেবারে মৃত্যুদণ্ড। তারপরও দেখেন আপনি যে পরিসংখ্যান দিলেন এটা কমছে না। এবং নারী শিশুদের কথা যেটা আপনি বললেন আন্ডার এজে, সেখানে দেখছেন আপনি 55%, আর বাকিগুলো আপনি বলেন যে হ্যাঁ, কিন্তু আপনি যদি খোঁজ নেন এই বাকিগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে ভুয়া মামলা। এটা একটা ব্যবসা, এই আইনটাকে অপব্যবহার করে এখন একটা ব্যবসাতে পরিণত হয়েছে। আপনি এই আইনটা কেন করা হয়? আইনটা করা হচ্ছে একটা ভীতি প্রদর্শন করার জন্য, একটা ন্যায় বিচার দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে এই সমস্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। মৃত্যুদণ্ড সেই জন্যই দিয়েছেন। কিন্তু আপনি আবার পাশাপাশি যদি এটা পর্যালোচনা করেন, আপনি দেখেন যে এই মৃত্যুদণ্ড দেওয়ার প্রধান বিষয় হচ্ছে প্রমাণ গায়েব করে দেওয়ার একটা প্রচেষ্টা থাকবে। এই প্রমাণ গায়েব করে দেওয়া হচ্ছে যে এই মেয়েটার সাথে তাই হচ্ছিল, যে ধর্ষণ প্লাস হত্যা, কারণ প্রমাণ তার এই যে মৃত্যুদণ্ডের সে যেতে চাইবে না। তো আমরা সারা ওয়ার্ল্ডে ধর্ষণ আছে, আপনি আমি কেউ ধর্ষণের পক্ষে না, কিন্তু আমরা এই সোসাইটি ধর্ষণটাকে এমন এক মাত্রায় নিয়ে গেছি যে ধর্ষণ হচ্ছে চরম অত্যাচার, চরম অপমান আপনাকে। কিন্তু সেটাকে আমরা সামাজিকভাবে আবার এটা নিচ্ছি যে এটা এমন একটা পর্যায় ওই মেয়েটার উপরে চলে যাচ্ছে। এটা ধর্ষিত হয়েছে মানে অপরাধটা তার, মানে এমন একটা সোসাইটি আমরা তৈরি করেছি, ওই মেয়েটাকে এটা করেছি, আর এই ছেলেটাকে কী করছি যে এটা করছে তাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। এই দুইয়ের সংকটে পড়ে আপনি দেখেন এই যে আইন করার পর থেকে ধর্ষণের প্লাস মৃত্যু কতটা বেড়েছে, এগুলো পরিসংখ্যান করা দরকার আমাদের। খালি একটা আইন করে দিলাম এবং শেখ হাসিনা এটা বাহাবা নেওয়ার জন্য আমি নারীর পক্ষে কি করলাম, আসলে নারীর পক্ষে এগুলো কিছু হয় নাই। এই আইনের অপব্যবহার আমি নিজে ব্যক্তিগতভাবেই জানি। 40 বছরের বয়স্ক এক মহিলা, সে কানাডা প্রবাসী এক ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। সম্পর্ক কিভাবে? ম্যাট্রিমোনিয়ালে তাদের পরিচয় হয়েছে, পরিচয় দিয়ে তারা 2-4 দিন ঘুরছে। ছেলেটা যখন দেখলো যে এ তো দেখি একটা গ্যাংয়ের সদস্য, তখন সে যখন চলে গেল, তখন তার সাথে যে 2-4 দিন ঘুরছিল সেই ছবিগুলো এভিডেন্স দিয়ে সে মামলা করলো। মামলা করে উইদিন 3 মান্থে সে ওর মৃত্যুদণ্ড দেয় নাই, তাকে যাবজ্জীবন দিয়ে দিয়েছে। তা কিভাবে? ওই ছেলে নাই, ওই ছেলে কানাডা চলে গেছে। ও আইসে শুনে যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয় নাই, ভাগ্য তার যাবজ্জীবন হয়েছে। এবং যে মহিলা এটা দিয়েছেন, মহিলা ম্যাজিস্ট্রেট, সে নাকি এরকম 300 লোকের মৃত্যুদণ্ড এর আগে দিয়ে দিয়েছে। সো তাদের কাছে বিষয় হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, যে আমি একটু পার্সোনালি জিজ্ঞেস করলাম যে ম্যাজিস্ট্রেটকে, তোমরা এটা কীভাবে এটা করো? বলছে আইন তাই করে দিয়েছে, আমাদের তো করার কিছু নাই, আমরা নিজেরাই দেখতেছি এটা একটা অন্যায়, কিন্তু আইন তো আমাদেরকে দিয়ে দিয়েছে হয় মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন। তো ওর তো লাকি যে যাবজ্জীবন পেয়েছে। তো সে দেশে আসছে, দেশে আসার পর সে জানেও না এটা, একদিন তাকে গ্রেপ্তার করলো। কী কারণে? সে এই কারণে। তো এখন এই আইনের সবচেয়ে বড় দুর্বলতা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে এটা বয়সভিত্তিক করে নাই। আপনি একটা নারীকে আপনি বলছেন প্রলোভন দেখিয়ে ধর্ষণ, হ্যাঁ, বিয়ের প্রলোভন দেখিয়ে। এখন বিয়ের প্রলোভনকে 40 বছরের মহিলাকে দেখাতে পারে? তাহলে আপনি কোন বয়সে এসে আসলে আপনাকে কতটুকু করা যায়? সর্বোচ্চ আপনি একটা মেয়েকে আমি বিয়ের প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে ধর্ষণ করেছি, সেটা 25 বছর পর্যন্ত একটা নারীর হতে পারে।
আমি 25 বছর অনেক বেশি, আমি ধরে নিলাম যে 25 বছর, 30 বছর হতে পারে। আপনি 40 বছরের একটা মেয়েকে ধর্ষণ, প্রলোভন দেখে ধর্ষণ করা যায়? খুব আলোচিত দুইটা টিকটকার আপনি দেখবেন এখন আবার এক হয়েছে, একটা কি লায়লা আর একটা কি আরেকটা ছেলের নামটা আমি মনে করতে পারছি না। ওই ছেলেটাকে কি নাম এটা, মামুন, ওই ছেলেটাকে মামলা দিয়েছে এই মহিলা, সেও 40 বছরের কম বয়সী না, যে তাকে ধর্ষণ করেছে, তাকে করেছে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন, 1 বছর ধরে এই মামলাটা চললো, এখন তারা আপোষ করেছে, কারণ ওই ছেলের হয় মৃত্যুদণ্ড হবে, নয় মানে একটা পর্যায়ে। তো তার মানে এই আইনের এই দুর্বলতাটুকু আমরা মনে করি যে বর্তমান সরকার এটাকে ঠিক করতে হবে। ব্যারিস্টার ফারাহ খান, জি আপনি কি করে বলুন, আমি প্রশ্ন করতে চাই, আমাদের সময় কম, আপনি বলুন। জি আমি তাহলে খুব ছোট করে কিছু জিনিস মানে জাস্ট রেফার করে দিই। ভাই যেটা বলেছে আমি এটার সাথে ছোট্ট করে একটু দ্বিমত করতে চাই এই কারণে, কারণ আমি মনে করি ডেথ সেন্টেন্স অন্তত রেপের জন্য থাকা উচিত। রেপের জন্য এই কারণে ডেথ সেন্টেন্স থাকা উচিত, কারণ হচ্ছে এটা এমন একটি অপরাধ, when you say no, no is a no, এটা যদি রেপের ক্ষেত্রে হয়, আমি সেই কারণে বলছি। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু পানিশমেন্ট থাকা উচিত যেটা দেখে আপনি সমাজে আপনি জিনিসটাকে প্রতিহত করবেন। সো প্রতিহত করার জন্য এই যে উনি বলেছেন যে অনেকে 300-র উপরে মামলা গেছে, আই এম নট অ্যাওয়্যার অফ দ্যাট, আমি সরি সেজন্য, কিন্তু এটা এরকম করে হওয়ার কথা না। কারণ যখন কিনা আমরা কোনো মামলা করি বা আমরা যখন কিনা একটি মামলা নিয়ে যাই, সেটা অবশ্যই সেটা সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল। সেই সাক্ষী প্রমাণ না হলে তো আপনি রেপেরও তো কিছু মানে কিছু সাক্ষীতা দিতে হয়। সাক্ষী ছাড়া খালি রেপের কেস আমি একজনের হচ্ছে যে আমার আপনি বাদী, আপনার মা এবং আপনার বোন যাই বলবে না, এটা এভাবে হয় না, এটা না ভাই, এটা এভাবে হয় না, এটা এভাবে ভাই, আসলে এটা এভাবে হয় না। আমরা কন্টেম্পোরারি বিষয় আলোচনা করি, যে এখন শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি এই আমার মনে হয় ডেথ সেন্টেন্সটা ইটস নেসেসারি। এটা নেসেসারি এই কারণে, কারণ আপনি কোনো মতে ঠেকাতে পারছেন না। আপনাকে বরঞ্চ যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি যখনই দেখবেন যে আসলেই রেপিস্ট আছে বা রেপ হয়েছে, যে 8 বছরের যে বাচ্চাটা, এটা তো আপনার এখন আর প্রমাণের তো কোনো দরকার নেই, আপনি তো সব প্রমাণ আপনার কাছে আছে, এই লোককে আপনি ফাঁসি দিয়ে দেন না কেন? এরকম যদি আপনি কয়েকটা 10টা ফাঁসি দিয়ে দেন, আমি আপনার মাধ্যমে পুরো টিভিতে পুরো বাংলাদেশকে এটা জানাচ্ছি, আপনি দেখেন রেপ কমবে অবশ্যই। না এরকম করে ফাঁসি আসেনি, এরকম করে তো ফাঁসি আসেনি। আপনি এই আইনের সংশোধনী প্রয়োজন, অথবা ধর্ষণ প্লাস হত্যা দুইটা একসাথেই চলতে থাকবে। আচ্ছা আমি আরেকটু কিছু বলি, সেটা হচ্ছে কি খালি কিন্তু রাস্তাঘাটে যে আমাদের মেয়েরা অপমানিত হচ্ছে তা না। আপনি যদি অনলাইনে দেখেন, অনলাইনেও কিন্তু এটা মারাত্মকভাবে, আপনি ফেসবুক দেখেন বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেটি হচ্ছে। আবার এই যে যারা কিনা এখন মানে ধর্মীয় লেবাসে যারা এই কথাগুলো নারীদেরকে আটকে রাখতে যাচ্ছে, ওনারা কিন্তু নারীদেরকে যে প্রকৃতভাবে যে ইসলাম যে সম্মানটা দিয়েছে, ওনারা কি সেটা জানেন না? ওনারা কি জানেন না যে আমাদের নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছেন 3 বার হচ্ছে মায়ের পায়ের নিচে বেহেস, তারপরে তুমি বাবার কাছে যাবে, তাই না? সো নারীকে কিন্তু ধর্মের জায়গাতে অনেক উপরে রাখা হয়েছে, কিন্তু এখন ওনারা এই সকল কিছুকে নারীকে খুব একটা ছোট জায়গায়, নিম্ন জায়গায় নিয়ে আসা হয়েছে। আমি যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে গিয়ে, আমরা জুলাই আগস্টে দেখেছি আমাদের প্রচুর মেয়েরা সামনে ছিল, এবং আপনি যদি খেয়াল করে থাকেন আমাদের যে মিছিলগুলো নেতৃত্বে সামনের দিকে পুলিশকে ঠেকানোর জন্য, ছাত্রলীগকে ঠেকানোর জন্য মেয়েরা কিন্তু সামনে থাকতো, তারপরে কিন্তু ছেলেরা থাকতো। আমরা দেখলাম আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টে এতগুলো যে ছেলে উপদেষ্টা গেল, একটাকে আমরা মেয়ে উপদেষ্টা দেখেছি। আজকে আজকে 8ই মার্চ আমরা নারী দিবসে এখানে এসে সকলে অনেক কথা বলছি, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু এই মেয়েগুলো কোথায়? এই মেয়েগুলোর রিপ্রেজেন্টেশন কোথায়? সো আমরা বৈষম্য আন্দোলন করেছি, আমরা এখনো বৈষম্যর মধ্যেই আছি। আমাদেরকে পুরোপুরি আমাদেরকে সংস্কার করতে হবে আমাদের রুট থেকে। আমি এই গোল টেবিলে বসে এই সংস্কার করলে হবে না, এই সংস্কার করতে হবে আমাদের ঘর থেকে। আপনার আমার ছেলেকে শেখান, আমরা আমাদের মেয়েদেরকে শিখাই দিস ইজ আ ব্যাড টাচ, এটাকে একটা বাজে ছোঁয়া বলে। এটা আমার ছেলে, আপনি আপনার মেয়েকে না শিখিয়ে আপনি আপনার ছেলেকে শিখান ডোন্ট টাচ আ লেডি, ডোন্ট টাচ আ গার্ল। আপনাকে ঘর থেকে শুরু করতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর রেজওয়ানা করিম সিকদার, আপনি কি বলবেন? না, আমি উইথ ডিউ রেসপেক্ট হামলি আমি আসলে ডিসএগ্রি করব, কারণ ধর্ষকের শাস্তির ক্ষেত্রে এটা কিন্তু ব্রিটিশ যে কোর্ট যখন এসেছিল, এই শাস্তিটা যখন দেওয়া হয়েছিল, জাস্ট আমি উইথ এ শর্ট মোমেন্টে বলছি, তখন বলা হয়েছিল 2টি অপরাধের কখনোই ফাঁসি দেয়া যাবে না।
এক হচ্ছে ডাকাতি, দুই হচ্ছে ধর্ষণ। তার কারণ হচ্ছে যখনই আপনি এই দুই অপরাধের শাস্তি ফাঁসি নিশ্চিত করবেন, ভিকটিমের বেঁচে থাকার সম্ভাবনা একদমই থাকবে না, ইট উইল বি ডেড এন্ড। এবং এই যে বাচ্চাটি আজকে আসিয়া আছে তাকেও কিন্তু মেরে ফেলার চেষ্টা করেছে। অন দ্যাট নোট আমি স্ট্রংলি ডিসএগ্রি করি, উই নিড টু রিভাইজ ইট। হোয়াট ইউ নিড টু ডু, আপনার কি করতে হবে, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনি ওই যে যাবজ্জীবন দিয়েছে বের হয়ে গেছে, নো নো, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনাকে কি করতে হবে, আপনি আরো বেশি দুঃখজনক কি, বিগত সরকারের সময় এমনও হয়েছে আদালত নির্দেশ দিয়েছে যে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দাও। এই হচ্ছে সোসাইটির বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং। আদালত থেকে বলছে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দাও, ইউ ক্যান নট ডু দ্যাট। বিয়ে মানে এটা সমাধান না। আমি জাস্ট আপনাকে একটু এড করি, ধর্ষক যদি পুনরাবৃত্তি করে এই ঘটনা আছে বের হয়ে, ওকে ফাঁসি দেওয়ার একটা অপশন আপনি দিতে পারেন। পুনরাবৃত্তি না, আপনি তাকে বের হতে দিবেন না, তার একটা কাউন্সেলিং প্রয়োজন, সে ওখানেই থাকবে টিল ডেথ ইন দ্য প্রিজন, দ্যাট শুড বি টেকেন। এখন ঘটনা কি হচ্ছে, আরো একটা কথা বলি, রিলিজিয়নকে কোন এক অদ্ভুত কারণে, কিন্তু এটা বলেন না আপনি যে, সরি একটা মিনিট, আপনি যে বয়স ভিত্তিক না করছেন এবং আপনি যে 40 বছরের নারীকেও যে একটা অপশন দিয়ে রাখছেন যে তাকে ফুসলিয়ে তাকে প্রেম করে বিয়ে করে দিচ্ছে, আরেকটা গল্প বৈবাহিক ধর্ষণের গল্পটা, এটার অংশ না, না ওটা হচ্ছে এটা একটা, এটার দ্বারা তো পুরুষ নির্যাতন হচ্ছে। ধর্মীয় কুসংস্কার যেটা বলছিলেন আপনি, আমি হয়তো আরো একটা শো হলে ভালো হতো। ধর্মীয় ক্ষেত্রে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, রিলিজিয়নকে আপনার এই যে নারীর ক্ষেত্রে বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা এত বেশি এবং আমাদের এত মিসলিডিং। যেমন মনে করেন একটা ছোট কথা বলি, আমরা অনেকে ভাবি যে মুসলমানদের চর্চা, ইফ ইউ গো থ্রু দ্য হিস্ট্রি আপনি দেখবেন মুসলমানি প্র্যাকটিসটা সোলোলি আপনার জিউসদের চর্চা, এটা ইহুদিদের চর্চা এবং ওখান থেকে আসছে। এবং একইভাবে এই এখন যে আপনি কোড অ্যান্ড কোড পর্দার কথা বলেন, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, অর্থোডক্স জিউস, অর্থোডক্স হিন্দুইজম, রাজস্থান, সকল জায়গাতে আপনি দেখবেন নারীকে তার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করার জন্য, এবং ওই যে আমি আপনাকে শুরু করেছিলাম উইচ হান্টিং, পেগানিজমের যে ইটা, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার নারীকে তার পোশাক দিয়ে আবদ্ধ করে রাখার যে প্রচেষ্টা, এই পোশাকের রাজনীতি আমাদের এখানে অনেক বেশি আছে। কারণ কি, অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, অর্থোডক্স জিউস, দে হ্যাভ চেঞ্জ এ লট। এখন আপনি এটা একটা গ্লোবাল ইসের জায়গা যেখানে আপনাকে বোঝানো হচ্ছে যে এটি ইসলামিক পোশাক। প্লিজ আমি দয়া করে আপনাদের বলবো, আপনারা একটু হিস্ট্রি পড়েন, আপনারা একটু ইমেজ দেখেন, আপনি দেখবেন যেভাবে আপনি বোরখা বা ইসেকে অন করছেন, দিস ইজ নট মানে এটা ইসলামের না। আপনি জিউসের সিমিলার পোশাক পাবেন, আপনি ক্রিশ্চিয়ানিটিতে সিমিলার পোশাক পাবেন, অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই পাবেন। সমাজের একটি বিষয় না, এটা পুরুষতান্ত্রিক সমাজ না, এটা ইজ এ পলিটিক্স অফ গ্লোবালাইজেশন এন্ড গ্লোবালাইজেশন পলিটিক্সের আপনার আমেরিকা থেকে যখন আসছে 9/11 এর আফটার ম্যাথের একটা কনসিকুয়েন্সেস এটা, এবং প্যান ইসলামের বিকাশের সাথে যুক্ত। এই জন্য আমাদের কিন্তু সিরিয়াস আলোচনা হওয়া দরকার, এটা একদিনের আলোচনার বিষয় না। এই আন্ডারস্ট্যান্ডিং গুলাকে ক্লিয়ার করা। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, এই যে ঘটনাগুলো ঘটছে এর ফলে যে নারীদের মুভমেন্ট যদি কমে যায়, একটা পরিসংখ্যান আমরা দেখেছি বিবিসির, যে যদি নারী মুক্তভাবে ঘুরতে পারে তাহলে বাংলাদেশের জিডিপিতে আরো ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে, সেই ক্ষেত্রে সংকুচিত হওয়ার সম্ভাবনা আছে কিনা বর্তমানে? অবশ্যই সম্ভাবনা আছে, কারণ আপনার গার্মেন্টস শ্রমিক বলেন, আপনার চা বাগানের শ্রমিক বলেন, আপনার উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ বলেন, এই সকল জায়গায় নারী শ্রমিকের অক্লান্ত শ্রমের ফসল কিন্তু আমরা পাই। এমনকি এখন রেমিটেন্সেও কিন্তু বিদেশে নারী আসছে, নারী শ্রমিক পাঠানো হচ্ছে। আপনি যদি নারীর গতি প্রকৃতিকে এভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এবং আপনি যদি রাষ্ট্র নারীকে যদি আপনি একটা ওয়ার্কিং ফোর্স হিসেবে আরো উৎসাহিত না করতে পারেন, 51% নারী ভোটার আছে, আমরা সামনের ইলেকশনে দেখব। আমি আবারও বলছি, প্রতিটা পলিটিক্যাল পার্টিকে নারীর অধিকারের বিষয়ে স্পষ্ট অবস্থান হতেই হবে, এবং যদি এটা না হয় আমরা এটা মনে রাখবো। ডু নট ফরগেট ইট। আপনি এই 24 করতে পারতেন না যদি আমরা মেয়েরা রাস্তায় না থাকতাম, সম্ভব ছিল না, একদম আই ক্যান ডিক্লেয়ার ইট। কাজেই আপনি যখন ভোটের রাজনীতিতে আসবেন তখন 51% নারীকে আপনি ঘরের ভিতরে ঢুকিয়ে ভোটের রাজনীতি করবেন। ন্যায্য হিস্সা দিতেই হবে। ন্যায্য হিস্সা না, এটা আমার হিস্সা না, এটা আমার হিস্সা না, অধিকার, এটা আমার অধিকার। আর আপনি যখন আমার বাঁচার অধিকার নিয়ে প্রশ্ন তুলবেন, যারা আমাকে বাঁচতে দেয় না তাদের সাথে দলবাজি করবেন, তখন আপনিও আমার শত্রু হবেন। এটাই সবচেয়ে লজ্জাজনক হচ্ছে যে নারীরা এই 24-এর আন্দোলনে অগ্রভূমিকা পালন করলো, এমন একটা সরকার প্রতিষ্ঠিত হলো, সে এদেরকে প্রটেক্ট করতে পারছে না এবং এদের বিরুদ্ধে যাচ্ছে একটার পর একটা, এদেরকে কিভাবে দমন করা যায় সেটা নিয়ে। এবং এটা একা না, আপনি খেয়াল করবেন জাতীয় ঐক্য যখন হয়েছে, আপনি ছবিগুলো দেখেন না কেন,
ওয়্যার ইজ দ্য ওমেন পার্টিসিপেশন কোথায়? শুধু দ্য তাই না, পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স হচ্ছে এখানে। আপনি নারীকে কোথাও রাখতে পারছেন না। পার্টিসিপেশন দিয়ে হয় না, মেন্টালিটিটা হচ্ছে অনেক বেশি। তাহলে এই পরিবর্তনটা কেন হলো? অর্থাৎ অভ্যুত্থানের পরে যেমন পার্টিসিপেশন ছিল নারীদের ব্যাপকভাবে, কিন্তু সেই হঠাৎ করে সেই পরিবর্তনটা কেন? পরিবর্তন এই যে ইসলামিস্টরা মনে করেছে তারা পেয়ে গেছে, ক্ষমতায় লিফলেট দেওয়া শুরু করলো। লিফলেট না, এটা হচ্ছে খুশি করার প্রকল্প, পপুলিস্ট হওয়ার প্রকল্প। কারণ কি আমাদের জাতি এরকম মনে করে, কি এখনো মনে করে সারা দুনিয়া হচ্ছে এআই দিয়ে আপনার বায়ো ওয়েপন তৈরি করে, আর আমার দেশ এখনো মনে করে দুটা থাপ্পড় মারতে পারলাম, দুটা মেরে দিলাম, তাহলে আমি ক্ষমতাবান। আগে ছিল পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী, এখন নতুন হয়েছে মব বাহিনী। এই বাহিনীদের এবং সাথে যুক্ত হয়েছে তৌহিদি বাহিনী। এই বাহিনীদের খুশি করার জন্য আমাদের এই গণ অভ্যুত্থানের সরকার, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। হাউ ডু দে কম্প্রোমাইজ দোজ থিংস? এবং সরকার যেমন একটা মিনিট, সরকার যেমন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তেমনি নতুন যে দল তৈরি হয়েছে তারাও এদের পক্ষ নিচ্ছে। আপনি নতুন দলের কথা বলছেন, নতুন দলের যে ছাত্র সংগঠনটা হয়েছে সেখানে কয়টা নারী রিপ্রেজেন্টেশন আছে? এই মেয়েগুলো যে রাস্তায় ছিল, এই মেয়েগুলোই ছেলেগুলোকে প্রোটেক্ট করেছে, এই মেয়েগুলো সামনে ছিল, এই মেয়েগুলো আগে মার খেয়েছে, তারপরে ছেলেদের কাছে গেছে। আসল জিনিস ওখানে হিজড়া প্রতিনিধি রাখলেন, ওখানে আপনার ট্রান্সজেন্ডার রাখলেন, ওখানে নারী রাখলেন, তাতে একটা বড় কিছু হয়ে গেল। রাখতে পারে না আনিস ভাই, রাখতে পারে না, ওটা নিয়েও আর্গুমেন্ট আছে। আপনার মূল থিম কি, আপনি কি চাচ্ছেন সেই জায়গায় ক্লিয়ার করতে হবে। সেই জায়গায় এরা হচ্ছে যে এই বাংলাদেশের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সাংবিধানিক যে রাজনীতি আমরা এতদিন চালিয়ে আসছি, সেটাকে পরিবর্তন করে আপনি ইসলামী শাসন কায়েম করতে চান, আপনি খেলাফত চান। এবং এই যে নতুন যে রাজনৈতিক দল, তারা তাদের সাপোর্টার একজন, তারা প্রকাশ্যে না আসলো এদেরকে পরোক্ষভাবে সাপোর্ট করছে মব কালচারকে, এই ধরনের মানে আপনার হ্যারাসমেন্টকে। কারণ এরা এদের আপনি যে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য জামাতের স্টেটমেন্ট চাচ্ছেন, এদের কই স্টেটমেন্ট কই? এরা কি বলছে? সবার স্টেটমেন্ট চাচ্ছি, শুধু এটা এরা তো কোনো স্টেটমেন্ট দেয় না, বরং মবকে এরা উৎসাহ করছে। এবং 32 নম্বর ভাঙার তো মব করছে, তাই না? এই মবের পেছনে কে ছিল? ওরাই তো এই দলের লোকজনই তো আজ রাত আনন্দ হচ্ছে এই সমস্ত স্ট্যাটাস দিয়েছে। তার মানে কি মব কালচারকে বর্তমান সরকার পাল্টেছে। তারা যতদিন এটা চালিয়ে যাবে, অর্থনীতির ধ্বংস হবার পথে আরো বেশি যাবে। এবং এই যে নারীরা যারা উনি স্পষ্ট উদাহরণ দিলেন, যারা গার্মেন্টসে যাচ্ছে, তারা যে কোনো পর্যায়ে ওয়ার্কিং লেডি যারা আছে, তারা তো ঘরে বসে যদি যায়, তাহলে কোন আইয়াম জাহালিয়াত বানাতে চাচ্ছি আমরা, সেটা নিয়ে তখন প্রশ্ন উঠবে, তাই না? জি ব্যারিস্টার ফারাহ খান। জি, আমি তো আসলে আমার কথাগুলো বলেই ফেলেছি। সো এই কথাগুলোই আবারও ওনারা যেটি বলেছেন সেটাই, যে এইখানে নারীদের রিপ্রেজেন্টেশনটা খুবই জরুরি। আমি যেটা বারবার বলছি, নারীদের আপাও যেটা বলেছেন যে 51% যে নারী ভোটার আছে, এই ভোটারদেরকে, এই মহিলাদেরকে সামনে আনতে হবে। এদেরকে যদি আপনারা ডিসকারেজ করেন, এদেরকে যদি আপনারা পর্দার মধ্যে রাখতে চান বা যে কোনো কিছু দিয়ে বেঁধে রাখতে চান, দিস উইল নট বি গুড। এটা কোনো মতেই কিন্তু এটা কিন্তু কাম্য হবে না। এবং শুধু তাই না, এটার জন্য কিন্তু খালি এই গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট বলেন, ছাত্রদের নতুন দল বলেন, শুধু তাই না, আমাদের যে এত কষ্টের যে ফল, এই যে আমাদের যে ছাত্র জনতার আন্দোলনে আমরা যে দেশটাকে, বাংলাদেশটাকে নতুন করে দেখতে যাচ্ছি, নতুন একটি বাংলাদেশ দেখতে যাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটি কোনো মতে এটি অ্যাকসেপ্টেবল না। এবং এই মেয়েগুলোকে ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।